This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে যখন আপনাদের সঙ্গে বসে সেই কথাগুলো বলছি, যে কথাগুলো আপনারা জানেন, না বললেই নয়, ঠিক সেই সময় সাহারা মরুভূমি জানেন তো, ধুধু মরুভূমি, চারিদিকে শুধু বালি। সেই সাহারা মরুভূমি দিয়ে এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছেন বেশ কয়েক লাখ মানুষ। তারা হাঁটছেন একটা দেশ খুঁজে পাবেন বলে। কি অদ্ভুত না? তারা হাঁটতে হাঁটতে হয়তো কোনো একটা দেশের সীমানায় পৌঁছেও যান, কারণ সাহারাকে ঘিরে রয়েছে আফ্রিকার বিভিন্ন দেশ। সেই সীমান্তে যখন তারা পৌঁছে যান, তখন হয়তো সেই দেশের সীমান্তরক্ষী বাহিনী তারা তাদের ধরে ফেলে তাদের নিয়ে গিয়ে আবার অন্য কোনো একটা দেশের ওই নোম্যান্স ল্যান্ড যেটাকে বলে, সেইখানে গিয়ে ছেড়ে দিয়ে চলে আসে। আবার তারা হাঁটতে থাকেন। এরা সবাই খুঁজছেন, একটা দেশ খুঁজছেন, আরও সুনির্দিষ্ট করে বললে একটা মহাদেশ খুঁজছেন। কারণ এইভাবেই সাহারা পেরিয়ে তারপর তারা ওই ভূমধ্যসাগর পার করে ইউরোপে ঢুকবেন। এটাই মূল লক্ষ্য। অসংখ্য মানুষ আফ্রিকার বহু দেশ থেকে প্রত্যেক বছর, প্রত্যেক দিন তারা বেরিয়ে আসেন, এইভাবে হাঁটা দেন। তাদের কারণ অর্থ নেই তারা যে অন্য কোনো রাস্তায় যাবেন, সুতরাং তারা হাঁটা পথে এইভাবে লম্বা দূরত্ব পাড়ি দিয়ে, সাহারা পাড়ি দিয়ে তারা ইউরোপের কোনো একটা দেশে পৌঁছতে চান, যাতে তারা একটু ভালো থাকেন। এরকমভাবেই তো একদিন এক সন্তান সম্ভবা মাও হাঁটতে শুরু করেছিলেন ঘানার থেকে। ঘানার বাসিন্দা তিনি, নাম মারিয়া আর্থার। হাঁটতে হাঁটতে প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত তিনি ইউরোপে পৌঁছতে পেরেছিলেন। আর তারপর জন্ম দিয়েছিলেন একটি ছেলের, যে ছেলেটি আজকে এই বিশ্বকাপের মতো আসরে বিশ্ব সেরার তকমাটা পেয়ে তার মায়ের গলায় সেই মেডেলটা ঝুলিয়ে দিল, নিকো উইলিয়ামস। বুঝতে পারছেন কিভাবে একটা গন্তব্যে পৌঁছানো যায়, কতটা পথ হাঁটলে তবে এইভাবে বিশ্ব সেরা হওয়া যায়। স্পেনের সুপারস্টার, আরেক সুপারস্টার লামিন ইয়ামাল, তার পরিবারও তো আফ্রিকার অভিবাসী। এই নিকো উইলিয়ামস, লামিন ইয়ামালের পরিবারের মতোই আর অনেকেই এই মুহূর্তে যারা এই বিশ্বকাপে খেলেছেন, তারা ইউরোপেরই বিভিন্ন দেশের বাসিন্দা হলেও আদতে আফ্রিকার থেকে এসছেন। নাগরিকত্ব নিয়ে থাকছেন, খেলছেন, হয়তো লোকের নজর কাটছেন। এবার এই গল্পটা আজকে বিশ্বকাপের আসর সদ্য শেষ হয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করে নিতে খুব ইচ্ছে করছিল। কারণ ওই ছবিটা দেখার পর থেকেই মনে পড়ে যাচ্ছিল যে এই মুহূর্তটার থেকে গুরুত্বপূর্ণ তো আর কিছু হয় না, এই মুহূর্তটার থেকে বার্তাবহ তো কিছু হয় না। কারণ আবার ভাবুন তো, সাহারায় হেঁটে বেড়াচ্ছেন এই মুহূর্তে এরকম বেশ কয়েক লক্ষ মানুষ, যারা একটা দেশ খুঁজে পাবেন বলে। আসলে দেশটা প্রতীকী, আসলে তারা গন্তব্যে পৌঁছতে চাইছেন। এই গন্তব্যে পৌঁছানোর জন্য হারা উদ্দেশ্যে ঘুরে বেড়ানোটা, এটা বোধহয় আমাদের ভাবাবে। মোদের কোনো ভাষা নাই, মোদের কোনো দেশ নাই, মোদের কোনো দিশা নাই, মোদের কোনো দেশ নাই, মোদের কোনো দিশা নাই, মোদের কোনো দেশ নাই। দুদিন আগে আপনাদের দ্য ওডিসির গল্প বলছিলাম। ওডিসিয়াস, তিনিও তো সমুদ্রের মধ্যে এইভাবেই জাহাজ নিয়ে একটা পার খুঁজছিলেন, একটা দেশ খুঁজছিলেন। হয়তো জানেন তিনি কোন দেশটা খুঁজছিলেন। এই মারিয়া আর্থার, তিনিও তো একটা দেশ খুঁজছিলেন, একটা গন্তব্য খুঁজছিলেন। সেটাও তো সমুদ্র, বালির সমুদ্র, তার মধ্যে যেখানে মাঝে মধ্যে মনে হয় পৌঁছে গেছি, সামনে যেটা দেখছি এটাই বোধহয় গন্তব্য। আসলে সেটা
মরীচিকা আপনারা জানেন। এই মরীচিকার একসময় বিভীষিকায় পরিণত হয়, সেগুলোকে কাটিয়ে এইভাবে সাহারা পাড়ি দেওয়াটা তো চারটিখানি কথা না। একটা জিনিস মনে হচ্ছিল জানেন তো, সোনাম ওয়াংচুকও কি নতুন দেশ খুঁজছেন? আফ্রিকার মানুষ অনির্দিষ্টকালের জন্য সাহারা মরুভূমিতে হাঁটেন, এটা তো বুঝলাম। আর সোনাম ওয়াংচুকও তো অনির্দিষ্টকালের জন্য অনশন করছেন। সেও তো একটা কোনো কিছু খোঁজে, কোনো একটা গন্তব্যে পৌঁছবে এই জন্যে। তাহলে কোথাও গিয়ে সবার উদ্দেশ্যটা কি মিলে যাচ্ছে? একবার ভেবে দেখুন তো। আফ্রিকার মানুষজন তাদের সন্তান সন্ততির নিশ্চিত ভবিষ্যতের খোঁজে নতুন দেশের সন্ধান করেন। আর ওয়াংচুক, তিনিও তো এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বাসযোগ্য পরিস্থিতি একটা তৈরি করার জন্য লড়ে যাচ্ছেন। অতীতেও লে লাদাখের সংস্কৃতি, সেখানকার প্রাকৃতিক সম্পদ বাঁচানোর জন্য তিনি অনশন করেছিলেন। কিন্তু আপাতত তার এজেন্ডা দেশের শিক্ষা ব্যবস্থায় বদল। যে শিক্ষা ব্যবস্থায় যারা যোগ্য তারা তাদের যোগ্যতার মর্যাদা পাবে, ফল পাবে। কেউ ফাঁক তালে ওই প্রশ্ন ফাঁস করে তারা তাদের প্রাপ্য জায়গাটা ছিনিয়ে নিতে পারবে না। এটাই তো ছোট্ট লক্ষ্য, কিন্তু এটাই গন্তব্য, বড় গন্তব্য। তখন প্রাথমিকভাবে যখন শুরু করেছিলেন তখন তার লক্ষ্য কী ছিল? শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা। মনে হয়েছিল এই দাবিটার মধ্যে দিয়েই, এই অনশনের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, অনির্দিষ্টকালের এই অনশনের মধ্যে দিয়ে তিনি হয়তো শেষ পর্যন্ত সেই জায়গাটা তৈরি করে দিতে পারবেন, সেই গন্তব্যে পৌঁছতে পারবেন যেখানে ভবিষ্যতে কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁসের জন্য কোনো ছাত্র বা ছাত্রীকে মানসিক অবসাদে ভুগতে হবে না, কাউকে আত্মহত্যার পথে হাঁটতে হবে না। যদিও ইতিমধ্যে এই প্রধানমন্ত্রী তার অবস্থানটা পরিষ্কার করেছেন, পরিষ্কার বলেছেন যে প্রশ্নপত্র ফাঁসের মতো যারা এটা করে এটা মহাপাপ। বলেছেন প্রশ্নপত্র ফাঁস রুখতে এবং ভবিষ্যতে যারা এই ধরনের কাজকর্ম করবেন তাদের ধরে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে, তাদের একটা উল্লেখযোগ্য শাস্তির ব্যবস্থা করতে তারা আইনজীবীদের পরামর্শ দিচ্ছেন। সমস্ত আইনজীবীকে তিনি আহ্বান জানিয়েছেন, আপনারা বলুন, পরামর্শ দিন কীভাবে আইনটা করা যেতে পারে, কত কঠোর করা যেতে পারে। এবং সর্বশেষ সেটা হলো সোনাম ওয়াংচুকের দাবিও যে তারা মেনে নিচ্ছেন, সে কথা তো কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়ে দিয়েছেন। রিজিজু দাবি করেছেন যেহেতু কেন্দ্রীয় সরকার আলোচনার প্রতিশ্রুতি দিয়েছে, যেহেতু তারা সংসদে বিষয়টা নিয়ে কথা বলতে তৈরি, তাই ওয়াংচুকের উচিত অনশন প্রত্যাহার করা। কেন্দ্র যে সংবেদনশীল, তার যে কথা বলার ইচ্ছে প্রকাশ করেছে, এটা ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমোও মেনে নিয়েছেন এবং স্বীকার করেছেন। দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং গতকাল রাতেও যখন সোনামকে দেখতে যান তখনও তারা হাসপাতালে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছেন যে সরকার ওয়াংচুকের দাবিগুলো সহানুভূতির সাথে বিবেচনা করছে এবং করবে এবং আলোচনা করতে চান তারা। এবং সেই জায়গা থেকেই সোনাম ওয়াংচুক ভাবতেই পারেন এই দেশকে শিশুর বাসযোগ্য করে যাওয়ার লক্ষ্যে আপাতত একটা জায়গায় তিনি হয়তো পৌঁছেছেন, অর্থাৎ তার পথ চলাটা শেষ হলেও হতে পারে, অন্তত সেরকম ইঙ্গিত বা সেরকম একটা দূর থেকে ওই দেশ হয়তো তিনি দেখতে পেয়েছেন। सरकार ने आज पार्लियामेंट सदन में कह दिया कि नीट एग्जाम का पेपर लीक का मामला और उससे जुड़े हुए जो भी संबंधित मामले हैं उस पे पूरी तरह से चर्चा करने के लिए तैयार है। देश हित में और युवाओं के हित में जो भी आता है चर्चा के लिए हमेशा तैयार है, लेकिन उसके लिए किस नियम के तहत चर्चा करना है वो तो तय करना पड़ेगा। দেখুন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের লক্ষ্য পূরণ না হোক, আপাতত কথা বলার এই ক্ষেত্রটা যে আপাতত তৈরি হয়েছে, কেন্দ্রের সরকার যে কথা বলতে রাজি, এটা যখন সোনাম ওয়াংচুকের কাছে পৌঁছেছে এবং ওয়াংচুক যখন সেই কথাটাকে স্বীকৃতি দিচ্ছেন এবং বিবেচনা করছেন, তখন ওই বললাম আমরা এটা ভাবতেই তো পারতাম যে ওয়াংচুক তাহলে নিশ্চয়ই গন্তব্যটা দেখতে পেয়েছেন, কোথায় পৌঁছতে চাইছেন সেখানে পৌঁছে গেছেন প্রায়, এটা
তিনি হয়তো ভাবছেন, আমরাও ভাবতে পারতাম, কিন্তু বিশ্বাস করুন ভাবতে পারছি না। কেন জানেন? কারণ সোনাম ওয়াংচুকের অনশনকে কেন্দ্র করে যে আন্দোলনটা দানা বেঁধেছে, এই মুহূর্তে দেশের অধিকাংশ মানুষ, তিনি এই আন্দোলনের পক্ষে থাকুন বা বিপক্ষে, কিন্তু এই আন্দোলনটার খবরাখবর রাখছেন প্রতি মুহূর্তে কোনো না কোনোভাবে। এই আন্দোলনটার সঙ্গে তারা মানসিকভাবে জড়িয়ে গেছেন। কিন্তু সেই আন্দোলনটাই কি ওই একইভাবে ওই সাহারার বুকে ঘুরে বেড়ানো অসংখ্য মানুষের মতো দিগ্ভ্রষ্ট হয়ে গেছে? এই সংশয় তো জাগছে। কেন জাগছে জানেন? কারণ যেখান থেকে শুরু, সেই শুরুর জায়গাটাকেই তো অস্বীকার করার চেষ্টা হচ্ছে। শুরুর জায়গাটা সুনির্দিষ্ট করে রাখতে হয়, মনে রাখতে হয়, তাহলে সেখান থেকে শুরু করে একটা জায়গায় পৌঁছানো যায়। কিন্তু শুরুটাই যদি হারিয়ে যায়, তাহলে তো আপনি ওই সুতো ছিঁড়ে যাওয়া ঘুড়ির মতো আপন মনে উঠতে উঠতে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে ভেসে বেড়াবেন, কোনো লক্ষ্যই থাকবে না। এতগুলো কথা কেন বলছি? কেন এই আন্দোলনটা দিগ্ভ্রষ্ট হওয়ার কথা বলছি? কারণ ওই বললাম গোড়ার জায়গাটা খেয়াল করে দেখুন। সোনাম ওয়াংচুক অনশন প্রত্যাহার করতে পারেন, এটা জাস্ট তার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। সোনাম ওয়াংচুক স্বীকার করেছিলেন, তার ওয়াইফ স্বীকার করেছিলেন, স্ত্রী স্বীকার করে নিয়েছিলেন যে সরকার পক্ষ আলোচনা করতে চায়, তারা বিবেচনা করছেন। বিবেচনা করা মানে দাবি পূরণ হচ্ছে এটা তার মনে হচ্ছে। এবার তার যদি দাবি পূরণ হয়, তাহলে তিনি অনশন প্রত্যাহার করতে পারেন। এরকমই তো একটা কার্যকারণ যোগাযোগ এইভাবেই তো যায়। কিন্তু ঘটনা হচ্ছে, এই কথাটা কানে যেতেই কয়েকজন হঠাৎ করে ওয়াংচুকেরই সমালোচক হয়ে গেছেন। আজ সোনাম ওয়াংচুকের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটা চিঠি পোস্ট করা হয়েছে, যে চিঠিটা তিনি জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংকে উদ্দেশ্য করে লিখেছেন। তারা তাকে হাসপাতালে দেখতে এসেছিলেন, তো তাকে হাসপাতালে দেখতে যাওয়ার জন্য, তার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য ওয়াংচুক তাদের ধন্যবাদ দিয়েছেন এবং লিখেছেন, সরকার যদি একটু সংবেদনশীলতা দেখিয়ে তার প্রস্তাব বা দাবিগুলোকে বিবেচনা করে, যদি তার দাবি মেনে সরকার সত্যি সত্যি আলোচনায় বসে, তাহলে অনশন তিনি প্রত্যাহার করতে পারেন। একদম সুনির্দিষ্টভাবে ওয়াংচুক জানিয়ে দিয়েছেন। যারা এতদিন ধরে ওয়াংচুকের শরীর নিয়ে প্রবল উদ্বিগ্ন ছিলেন, তার কি হয় ভাব, তার অনশন যাতে ভাঙে তার জন্য কেউ সচেষ্ট হচ্ছে না, সরকারের কোনো উদ্যোগ নেই, এইগুলো যারা বলছিলেন, ধরে নিতে হবে তারা অত্যন্ত শুভানুধ্যায়ী ছিলেন। তাহলে তারাই হঠাৎ তার সমালোচনা কেউ শুরু করে দিলেন কেন? যখন শুনলেন যে তিনি অনশন প্রত্যাহার করতে পারেন, তাহলে কি কেউ চেয়েছিলেন যে ওয়াংচুক অনশনটা চালিয়েই যাক? অনশন চলতে চলতে অনশনরত অবস্থায় তার কিছু একটা ভালো মন্দ কিছু একটা ঘটে যেতেই পারে। এইটা যাতে হয়, এটার অপেক্ষায় কি কেউ বসেছিলেন? ভাবুন, বাবার মতো বিষয়। কিন্তু দেখুন, আন্দোলন সবসময় তার মধ্যে একটা রোম্যান্টিসিজম আছে। সেই আন্দোলনকে সমর্থন করাটার মধ্যেই অধিকাংশ মানুষ, তারা যারা ওই আন্দোলন থেকে দূরে থাকে কিন্তু মানসিকভাবে, অন্তত যারা হয়তো শারীরিকভাবে যেতে পারে না, মানসিকভাবে একাত্মতা অনুভব করে, তারা তার মধ্যে একটা রোম্যান্টিসিজমও খুঁজে পান। এটাও মানতে হবে, তার মধ্যে কোনো ভুল নেই, তার মধ্যে কোনো অন্যায়ও নেই। প্রতিবাদের মধ্যেও একটা রোম্যান্টিসিজম থাকে। সুতরাং সেটা তো কেউ যদি মনে করেন, আপত্তি কোথায়? কিন্তু আন্দোলন থেমে যেতে পারে, এটা মনে হলেই তখন তাকে সমালোচনা করতে হবে। এবং এই ট্রেন্ডটা, বিশ্বাস করুন, এই ধরনটা, এটা কিন্তু চেনা, জানেন তো? এই ধরনটা অচেনা নয়। মণিপুরে শর্মিলা, মনে আছে আপনাদের? অনশন করেছিলেন, সে শীর্ণ চেহারাটা সবাই দেখতেন, প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় লিখতেন, আলোচনা করতেন। যেদিন তিনি অনশনটা তুলে ফেললেন, হঠাৎ করে সবাই তার বিরুদ্ধে চলে গেলেন। উনি বিপ্লব ভুলে গেলেন, উনি আন্দোলন ভুলে গেলেন,
ভুলে গিয়ে সংসার জীবনে ঢুকে পড়লেন? যেন মানুষটার জন্মই হয়েছিল লোকের জন্য আন্দোলন করতে করতে মারা যাওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য। সেটা হয়নি বলেই ক্ষোভ, সমালোচনা, এমনকি তার ব্যক্তিগত অধিকারের জায়গায় হস্তক্ষেপ। সেই একই ঘটনা কি ওয়াংচুকের ক্ষেত্রেও ঘটছে? তিনি আন্দোলন যাতে, ওই অনশন আন্দোলন যাতে বন্ধ না করেন, অনশন থেকে যাতে বেরিয়ে না আসেন, এটাই কি কেউ কেউ চাইছে? অনশন করতে করতে তার কিছু হয়ে যাক, এটাই কি কেউ চাইছে? যাতে আন্দোলনের নামে আগুন জ্বালিয়ে দিতে সুবিধা হয়, মূল দাবিগুলোকে পাশ কাটিয়ে আন্দোলনটাকে তাহলে সম্পূর্ণ ভুল পথে নিয়ে যাওয়া যায়, এটাই কি কেউ ভাবছে? এটাই কি কেউ চেয়েছিলেন? খেয়াল করে দেখুন, ওয়াংচুক যে আন্দোলন করছিলেন, ওয়াংচুক যে অনশন করছিলেন, সেটা একটা জায়গায় পৌঁছানোর জন্য, একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য। সেই লক্ষ্যে পৌঁছানো মানে তার আন্দোলন সফল, কিন্তু সেটা কি কারুর মনে হচ্ছে না? কারুর মনে হচ্ছে না। মনে হচ্ছে না যে ওটা তো ওনার আন্দোলনের লক্ষ্য ছিল, তাদের আন্দোলনের লক্ষ্যটা আলাদা, সেটা তো পূরণ হলো না। ওনার কিছু হলে চারপাশে আগুন জ্বলবে, সেই আগুনে হাত সেঁকবে, এই জন্যেই কি অনেকে বসেছিল? সুনির্দিষ্টভাবে বললে দু ধরনের ছবি সোশ্যাল মিডিয়া করলেই সামনে আসছে, যেগুলো দেখে এই কথাগুলো মনে হচ্ছে। সমালোচনা দেখতেই পাচ্ছি, সোশ্যাল মিডিয়া অনেকেই লিখতে শুরু করেছেন, সেটা ছেড়ে দিন। একদম বাস্তব জিনিসটা একটু চোখে, যদি আপনাদের চোখের সামনে তুলে ধরি না, আপনাদেরও কিন্তু মনের মধ্যে এই প্রশ্নগুলো আসবে। এক ধরনের ছবিতে দেখা যাচ্ছে হাতে লাঠি, মাথায় হেলমেট পরে কিছু লোক ছাত্রছাত্রীদের মারধর করছে। প্রশ্ন উঠতেই পারে, তারা কারা? সাদা পোশাকের পুলিশ। ছি, এটা বলেই তো সবাই সমালোচনা করছেন। সত্যি তো, যদি পুলিশ তাদের মধ্যে এরমভাবে সাদা পোশাকে কেউ ঢুকে থাকে, তাহলে তো সেটাই রাস্তা করে দিতে পারে ওই সাদা পোশাকে ওর মধ্যে অন্য কারোরও মিশে যাওয়ার। আর সেই জায়গা থেকেই তো সংশয়টা, এরা কি সত্যিই পুলিশ, নাকি পুলিশ সেজে আসা কেউ? আরেক ধরনের ছবিতে দেখা যাচ্ছে একেবারে ইউনিফর্ম পরা পুলিশ কর্মীদের মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হচ্ছে, বেধড়ক। পুলিশের গাড়ি ভাঙা হচ্ছে, সেখান থেকে সুরক্ষা সরঞ্জাম লুট করা হচ্ছে এবং পুলিশের গাড়িকে একদম ধরে উল্টে দিয়ে তাতে আগুন ধরানো হচ্ছে। এরা কারা? এরা কি সত্যিই ছাত্র? এরা কি সত্যিই আন্দোলনকারী? আন্দোলনকারীরা তারা তো মেধাবী, তারা তো তাদের শিক্ষার অধিকার কাটতে এসছেন, তারা তো পেন চালাতে অভ্যস্ত। কিন্তু যেভাবে গাড়ি উল্টে দিয়ে সেই গাড়িকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যেভাবে সাজ সরঞ্জাম ওই পুলিশের গাড়ির থেকে ভাঙচুর করে চুরি করা হচ্ছে, যেভাবে এই পুলিশদের ধরে ধরে মারা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, দুজন পুলিশ এখনো হাসপাতালে ভর্তি, এটা তো ছাত্রছাত্রীদের করার কাজ নয়, তাদের পক্ষে সম্ভব নয়, এটা আমি প্রবলভাবে বিশ্বাস করি। বরঞ্চ ওই ছবিটা অনেক বেশি বাস্তব ছিল আমার কাছে, যেখানে দাঁড়িয়ে একটি ছেলে বলছে, মারুন মারুন, আমাকে আর কত মারবেন, একটা সময় লাঠি তো ভেঙে যাবে, কিন্তু তারপরেও তো দাবিটা থাকবে, আন্দোলনটা থাকবে। এটা করতে পারে, কিন্তু ওইভাবে মারধর করাটা, এটা কিন্তু অস্বাভাবিক লাগছে, যে যেভাবে দেখুন। আর এখানেই আমার প্রশ্ন, পুলিশের ভিড়ে মিশে গিয়ে কারা আন্দোলনকারীদের ওপর সত্যিকারের আঘাত এনেছে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয়ত, তার প্রত্যাঘাতে কারা পুলিশের ওপর, পুলিশের গাড়ির ওপর চারপাশে এরকম হামলা চালালো? এরা কারা? এটা কি কোনো সুনির্দিষ্ট লক্ষ্যে করা হয়েছে যে ওইভাবে ছাত্রছাত্রীদের প্রভোগ করা হলে, ওইভাবে ছাত্রছাত্রীদের ওপর লাঠি চালালে তারা কোথাও গিয়ে ক্ষিপ্ত হয়ে কিছু একটা করে বসবে, এবং কীভাবে করবে তার রাস্তা কেউ দেখিয়ে দিল? এবার এটা দুটো দিক রয়েছে। এক, আঘাত হানলে যেরকম ছাত্ররাও উন্মত্ত হতে পারে, ঠিক উল্টো দিকে
ওইভাবে আঘাত আনছে দেখলে পুলিশকেও তো ব্যবস্থা নিতে হবে, পুলিশও ব্যবস্থা নেবে। এবং তাতে একদিকে যেরকম পুলিশ আহত হবে, অন্যদিকে ছাত্রছাত্রীরা আহত হবে, এটাই কি কেউ চেয়েছিল? যত সেটা হবে তত বেশি আগুন জ্বলবে, এটাই কি কেউ চেয়েছিল? দেখুন, নিটের যে এইবার সর্বোচ্চ র্যাঙ্ক করেছে, সে এই আন্দোলনের মধ্যে নামেনি। তাকে স্বার্থপর বলতে পারেন, কিন্তু বিশ্বাস করুন, সে যে কথাটা বলেছে সেটাই তো অধিকাংশ নিজের কেরিয়ার প্রেমী ছাত্রছাত্রী মনে করে। সে বলেছিল যে ওই আন্দোলনে যাওয়ার থেকে আমার মনে হয়েছিল আরেকটু বেশি সময় আমি পড়াশুনো করি, তাহলে আমার র্যাঙ্ক পরবর্তী ক্ষেত্রে আরও ভালো হতে পারে, পরের যে জায়গাটা সেখানে আমি আরও ভালো রেজাল্ট করতে পারি। দেখুন, কম বেশি ছাত্রছাত্রীরা তো ওই বিষয়টার ওপরেই নজর রাখে, এই মারধর, আগুন জ্বালিয়ে দেওয়া। এবার খেয়াল করে দেখুন, ওটাও তো এক ধরনের উদগ্র বাসনা। গোটা দেশ যে জিনিসটা নিয়ে হইচই করছে, সেই জায়গাটাতে একজন নিজেকে সরিয়ে রেখেছে এত প্রেশার সত্ত্বেও, ওই মানুষগুলো তার জন্য লড়ছে এটা জানা সত্ত্বেও, কারণ সে কেরিয়ারটা গড়তে চায়। সত্যিই তো এখনকার ছেলে মেয়েদের কাছে এই কেরিয়ারের এই চাপটা, কেরিয়ার বানানোর যে উদগ্র বাসনাটা, একমুখীনতা, সেই জায়গা থেকেই তো যদি প্রশ্নপত্র ফাঁস হয়, তারা ক্ষিপ্ত হন, তারা আন্দোলনে নামেন, তারা অনেক কিছু করতে পারে। এবং সেই জায়গাটাতে যেখানে তাদের কোথাও একটা জমে থাকা স্বপ্নভঙ্গের ক্ষোভ বেরিয়ে আসতে পারে, সেখানেই কি কেউ ওই বারুদগুলোতে আগুন দিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে তারা ভুল পথে পরিচালিত হন এবং যেখান থেকে কেউ আসলে নিজের স্বার্থ সিদ্ধি করে নিতে পারেন? বিশ্বাস করুন, ওই ছাত্রছাত্রীরা, মেধাবী ছাত্রছাত্রীরা যারা নিজেদের কেরিয়ার বাঁচাতে নেমেছেন, তারা এমন কিচ্ছু করতে পারেন না যাতে তাদের পরিশ্রম সম্পূর্ণ ভবিষ্যতে মূল্যহীন হয়ে যায়। তারা যে উদ্দেশ্য নিয়ে আন্দোলনে নেমেছেন, সেই উদ্দেশ্যটাকেই লোকে সন্দেহের চোখে দেখে বা মনে করে আসলে যে আন্দোলনটা সোনাম ওয়াংচুক শুরু করেছিলেন সেটা হাইজ্যাক হয়ে গেছে। কেরিয়ার বাঁচানোর জন্য যারা রাস্তায় নেমেছিলেন, সেই সমস্ত আন্দোলনকারীরা তো মার খেয়েছেন, আমরা দেখেছি। আবার বলছি, সোমবার দিল্লিতে যারা সংসদ ভবনের উদ্দেশ্যে লং মার্চে বেরিয়েছিলেন, তাদের মধ্যে বেশ কয়েকজন এখনো হাসপাতালে ভর্তি। দিল্লিরই এক তরুণী গুরুতর আহত হয়ে আইসিইউতে রয়েছেন। তাহলে সাদা পোশাকের পুলিশ সেজে পুলিশ নন এমন কেউ কি চেয়েছিল ছাত্রছাত্রীদের জীবন বিপন্ন করে দিতে, এমন একটা পরিস্থিতি তৈরি করতে যেখানে তারা সবাই অপেক্ষা করছিলেন এমন কিছু একটা হোক। ওদের কি হলো কিছু এসে যারা, কিন্তু ওদের কিছু একটা এরকম হোক, হয়তো প্রাণ চলে যাক, যাতে চারপাশে আগুন জ্বলে যায় আর সেই আগুনে তারা নিজেদের হাত সেঁকতে পারে। এটা কিন্তু ভেবে দেখার মতো বিষয়। तो हमारे जितने भी सपोर्टर्स हैं, मेरी उनसे अपील है, आप इसी तरह पीसफुली अपना प्रोटेस्ट जारी रखिए। हम कहीं से भी कोई भी ऐसी गलत चीज नहीं करेंगे जिससे हमारे प्रोटेस्ट की बदनामी हो, हमारे देश की बदनामी हो। और जो लोग भी गलत काम कर रहे हैं या गलत नारे लगा रहे हैं, वो हमारे प्रोटेस्ट का कभी ना हिस्सा थे और ना कभी हिस्सा हो सकते हैं। हमारा प्रोटेस्ट महात्मा गांधी की राह पर चलेगा, डॉक्टर बाबा साहेब अम्बेडकर की राह पर चलेगा और पीसफुली जारी रहेगा। দেখুন, অভিজিৎ দীপকের এই কথাগুলোই আমাদের অন্যরকম ভাবতে বাধ্য করছে। এতক্ষণ যে কথাগুলো বললাম তার সাথে দেখুন মিল পাবেন, কারণ ছাত্র আন্দোলনে ক্রমশ যে রাজনীতির অনুপ্রবেশ হচ্ছে সেটা এরা এখন বুঝতে পারছে। যন্তর মন্তরে শেষ পর্যন্ত এমন কোনো ফুসমন্তত্ব হয়ে যাবে না, যেখানে আন্দোলনটা ছিল রুমাল হয়ে গেল, বিড়ালের মতো ছিল, ককরোচ হয়ে গেল সব খরচ রাজনীতির হাতে। এরকম হবে না তো, কারণ দিনের শেষে অরাজনৈতিক আন্দোলন বলে তো কিছু হয় না। রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরে থেকে রাজনৈতিক শক্তির সঙ্গে লড়াই করা যায় না। এবার যখনই করতে আসে তখন সেটা একটা রূপ পায়, এটা নিয়ে কোনো সংশয় নেই। আমরা তিলোত্তমা কাণ্ডেও তো দেখেছিলাম, আরজিকর কাণ্ডে ওই 14ই আগস্ট রাত দখল করতে সাধারণ মানুষ বেরিয়েছিল।
আপনার আমার ঘরের মা বোনেরা সবাই বেরিয়েছিলেন, সবাই বেরিয়েছিল। কোনো রাজনৈতিক তার পেছনে ভাবনা, অনুপ্রেরণা কিচ্ছু ছিল না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই আন্দোলন তো হাইজ্যাক হয়ে গেল, আর যেদিন থেকে হাইজ্যাক হলো সেই আন্দোলন মুখ থুবড়ে পড়ল। এখানেও তাই, অরাজনৈতিক আন্দোলন একটু দানা বাঁধলে তখন সেটা একটা রেডিমেড আন্দোলনে পরিণত হয়। আর রাজনীতিকরা তারা সচরাচর যাদের একটুখানি ওই পুরনোপন্থী নন, যারা আর কি, যারা আন্দোলন টান্দোলন করে উঠে আসা ব্যাপারটাকে ভুলে গেছেন আর কি, অনেক আন্দোলন করছে, এখন ক্লান্তি এসে গেছে শরীরে, ওই বৃদ্ধ সিংহর মতো আর কি, হাতের কাছে শিকার এলে তবে থাবাটা মারতে পারি, তারা ওরকম রেডিমেড আন্দোলনের জন্য ওয়েট করেন। যখন দেখেন আন্দোলনটা একটুখানি দানা পেকেছে, বাহ এটা তো রেডিমেড জিনিস, কিনে নি, রেডিমেড জিন্স পরে নিলেন, একদম সেরকম। আসলে পরের ধনে পোদ্দারি বা এটাকে নেপোয়ে মারে দইও বলতে পারেন, এইরকম একটা মানসিকতা কিন্তু রাজনীতির আছে। এবং এরকমভাবেই একটা তৈরি হয়ে যাওয়া আন্দোলনকে সম্পূর্ণ নিজের স্বার্থে রাজনীতি ব্যবহার করতে খুব ভালোবাসে। সুতরাং এতদিন যারা ভাবুন, এটা ভাবার কারণ আছে তো, ওই কেন শুরুর দিকে আপনারা ভাবতেই পারেন না সত্যিই তো যেটার মধ্যে রসদ থাকে তার নামলো না কেন, কারণ ওই বললাম তারা হাতের কাছে শিকার আসার জন্য, রেডিমেড শিকার আসার জন্য ওয়েট করছিলেন। আন্দোলনটা জমবে, রেডিমেড হবে, তারা মালিকানা নিয়ে নেবেন, গায়ে ওই স্ট্যাম্পটা মেরে দেবেন, মেড ইন অমুক। এবং এটা ভাবার কারণটা কি জানেন, যারা এতদিন মিস অ্যাডভেঞ্চার করেছেন, মানে যারা কেন্দ্রের বিরুদ্ধে নতুন কোনো অ্যাডভেঞ্চারের রাস্তা খুঁজে পাননি আর কি, সেইভাবে তারা একটা নতুন অ্যাডভেঞ্চারের রাস্তা পেয়ে গেছেন। এটা বলছি কেন জানেন, কারণ যারা একটা সময় বলেছিলেন ওই ককরোচ জনতা পার্টির আন্দোলনের পাশে তারা নেই, তারাই সোমবারের পর থেকে নিজেদের চলতি হওয়ার পন্থী বলে দাবি করছেন। সোমবার ওই রকম একটা ছাত্র আন্দোলনের চেহারা দেখার পর তাদের ওপর ওরকমভাবে পুলিশের লাঠিচার্জ হয়ে যাওয়া, আহত হওয়া, আপনার আমার ঘরের ছেলে মেয়েদের, এটা দেখার পর দেশের মানুষের যে একটা এরকম একটা প্রতিবাদী মুড এসে গেছে, এটা দেখার পর তাদের মনে হচ্ছে না, এইবার ওই যেরকম ফ্যাক্টরির থেকে রেডিমেড জিনিস বেরোনোর লাস্টে একই টেস্টেড ওকে বলে একটা স্ট্যাম্প মারে না, হচ্ছে সেরকম। এটা একদম এবার নেওয়ার মতো জায়গায় এসছে। তারপরেই কি তাহলে পথে নেমেছেন রাহুল গান্ধী? এই প্রশ্ন কিন্তু উঠবে। গতকাল প্রিয়াঙ্কাকে নিয়ে যন্তর মন্তরে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করার পর রাহুল প্রধানমন্ত্রীর বাসভবনের অদূরে ধর্নায় বসে পড়েছিলেন। এবার এত জায়গা থাকতে প্রধানমন্ত্রীর বাসভবনের মতো সুরক্ষিত জায়গাকে কেন বাঁচলেন রাহুল? এবং সব থেকে বড় কথা, সাম্প্রতিক অতীতে দীর্ঘদিনের মধ্যে কখনো এরকম ঘটনা ঘটতে দেখা যায়নি যে প্রধানমন্ত্রীর বাসভবনকে ঘিরে সেখানে ধর্ণা হচ্ছে। এটা দেখা যায়নি অতীতে, বিভিন্ন মানে কংগ্রেস সরকার থাকার সময়ও দেখা যায়নি, বা অন্যরা সরকারে থাকার সময় দেখা যায়নি। ওরকম একটা জায়গায় দিল্লির পুলিশ যে বেশিক্ষণ তাদের বসতে দেবে না, এটা তো রাহুল গান্ধীর অজানা ছিল না। তাহলে কেন ওই রকম একটা জায়গায় বাঁচলেন? পরিষ্কার কারণ প্রচারের আলো, নিজের দিকে টানতে হবে না, ওটা তো ওইখানেটা বসলে সব থেকে বেশি তাড়াতাড়ি আসবে। তাহলে সেটাই কি লক্ষ্য ছিল? এটা যেরকম একটা প্রশ্ন, তেমনই প্রশ্ন কেন প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রথম থেকে এই মূলধারার বিরোধীরা পথে নামেননি? প্রথম ফাঁস হলো এরকম তো নয়, আগের বছরও ফাঁস হয়েছে, তখন কেন নামেননি? এখন ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করার পর দেশে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, এটা বুঝেই কি আন্দোলনে নেমেছেন রাহুল গান্ধীরা? আজ সংসদে সাংসদরা কালো পোশাক পরে বিক্ষোভ দেখিয়েছেন। মানে এখন একদম রাজনীতি তার চেনা ছকে চেনা পথে চলছে, অথচ তথ্য বলছে গত 8-9 বছরে 4 বার নিটের প্রশ্ন ফাঁস হয়েছে। নিটের বাইরে বহু গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রেও বেনিয়ম হয়েছে, প্রশ্নপত্র লিক হয়েছে। তাহলে বিরোধীরা কিসের জন্য অপেক্ষা করছিলেন? আজকে বিকেলেই রাহুল গান্ধী একেবারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে দিয়েছেন সবার সামনে, কর্পোরেট স্টাইল,
দাবি করেছেন গত 10 বছরে এই দেশে নাকি 152টা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যার ফলে প্রায় 7.5 কোটি পরীক্ষার্থী আর তাদের পরিবার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খুব ভালো কথা, খুব খারাপ পরিস্থিতি। তাহলে এতদিন তারা কি করছিলেন? কেন সোনাম ওয়াংচুককে অনশনে নামতে হলো, কেন ছাত্রছাত্রীদের রাস্তায় নামতে হলো? তাদের এটা বোঝাতে যে এবার একটু সরব হওয়া দরকার, তারপর তারা বুঝলেন। এই প্রশ্ন তো উঠবে। গণতন্ত্রের শাসকের মতো বিরোধীর ভূমিকাও তো গুরুত্বপূর্ণ। বিরোধী সাংসদরাও তো মানুষের ভোটে নির্বাচিত। তাহলে এতদিন তারা সংসদে কি করছিলেন? এবং যখন সোনাম ওয়াংচুক থেকে শুরু করে মূল আন্দোলনকারীরা বলছেন যে সরকারের সঙ্গে আলোচনা শুরু হলে তারা আন্দোলনের রাস্তা থেকে সরে আসবেন, সত্যিই তো যে গন্তব্যে পৌঁছানোর সেই গন্তব্যে আপনি পৌঁছে গেলেন, তারপর আপনি হাঁটবেন কেন? আপনি 200 মিটার দৌড়ে নেমেছেন, দৌড় শেষ হয়ে গেছে, ওই শেষের ফিতে ছিঁড়ে আপনি বেরিয়ে গেছেন, ফার্স্ট হয়েছেন, তারপর আপনি দৌড়ে যাবেন, থামবেন না? হয় কখনো এটা? নাকি এটা মনে হচ্ছে যে যখন এই সত্যি থামার মতো সম্ভাবনা তৈরি হচ্ছে তখন কেউ কেউ প্রাণপণে আন্দোলনটাকে জিইয়ে রাখতে চাইছেন? কেন সরকার বাকি সব দাবি মেনে নেওয়ার পরেও বিরোধীরা এই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকেই আঁকড়ে থাকছেন? ভেবে দেখুন তো, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলে বা তাকে সরিয়ে দেওয়া হলে শাসক পক্ষেরই আরেকজন তো শিক্ষামন্ত্রকের দায়িত্ব নেবেন। মন্ত্রী বদল হলেই কি পরীক্ষাগুলো একদম ফুল প্রুফ হয়ে যাবে বলে বিরোধীরা বিশ্বাস করেন? নাকি তাদের মনে হবে না ওই পরীক্ষা ফুল প্রুফ হলো কি হলো না এটা তাদের লক্ষ্য নয়, আসলে তাদের লক্ষ্য একটা রাজনৈতিক জয়, যেটা ওই একজন রাজনৈতিক নেতা অর্থাৎ মন্ত্রী তিনি যদি পদত্যাগ করেন সেটা পাওয়া যাবে। অথচ খেয়াল করে দেখুন সোশ্যাল মিডিয়ায় যেগুলো ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে থেকেই দেখুন ধর্মেন্দ্র প্রধান, তিনি ওড়িশার নেতা ছিলেন, এবিভিপির নেতা থাকাকালীন 1997 সালে তিনি একইভাবে ওখানে নাকি প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সরব হয়েছিলেন বলে সবাই চারপাশে ছড়িয়ে দিচ্ছেন। তো ভালো কথা, সত্যিই তো উনি আন্দোলন করেছিলেন, 1,500 ছাত্রকে নিয়ে তিনি আন্দোলনে নেমেছিলেন এবং সফলও হয়েছিলেন। কই তাদের দাবি মেনে নেওয়ার পর তারা তো কাউকে পদত্যাগ করাননি। আর যিনি নিজে এক সময় এই প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন করেছেন তিনি যে সরে গেলেই মানে তিনিই যে প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ী, এটাই বা কেউ কিছু বলতে পারে কি করে? এগুলো আমরা বুঝতে চাইছি। দেখুন এই প্রশ্নগুলো থাকবে, এগুলোকে আপনি জোর করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পারবেন না। নাকি যারা ওই যা খুশি হয়ে যাক পদত্যাগটাই আসল এটা বলছেন, তারা আসলে চাইছেন রাজনীতির গড্ডালিকা প্রবাহে ওই ছাত্রছাত্রীদের স্বপ্নের কেরিয়ার এবং কেরিয়ারকে কেন্দ্র করে তৈরি হওয়া এই আন্দোলনকে নিয়ে গিয়ে ফেলতে। খেয়াল করে দেখুন শিক্ষামন্ত্রীর থেকে পদত্যাগের দাবিটা কিন্তু প্রধানমন্ত্রীর দিকেও ঘুরে গেছে। রাহুল গান্ধীরা তো সেটাই আন্দোলন করছেন। মানে এতে ছাত্রছাত্রীদের আন্দোলনটা হাইজ্যাক হয়ে যাওয়ার বিশেষ বাকি রয়েছে বলে এরপরেও আপনাদের মনে হবে? नंबर 1 इस्तीफा, नंबर 2 जो बच्चे छात्र नौजवानों की मांगे हैं, तीसरा जो उनके साथ व्यवहार हुआ है बच्चों के साथ। आप नीट पे डिस्कशन नहीं अगर होगा तो जो चल रहा है वही चलेगा, और क्या हम कर सकते हैं? हमें आवाज तो उठानी पड़ेगी। यहाँ पर बहस करना चाहते हैं, उसके लिए अगर फेयर डिस्कशन होना है तो शिक्षा मंत्री पहले राजीनामा देना चाहिए। और ये अत्यंत दुर्भाग्यपूर्ण है कि हमारे देश के छात्रों और नौजवानों को कुछ लोग अपने राजनीतिक स्वार्थों की पूर्ति के लिए एक राजनीतिक औजार के रूप में इस्तेमाल करने का प्रयास कर रहे हैं। हमारे छात्रों की हर चिंता को सुनना और उसका समाधान करना ये हम सब की जिम्मेदारी है। দেখুন রাজনীতির লোকেদের কথা ধরলে ভুল পথে নিয়ে যাওয়ার জন্যই কেউ কেউ আন্দোলনটাকে ব্যবহার করছেন। এবার রাজনীতিতে পথভ্রষ্ট করে দেওয়ার লোকের কি অভাব আছে? আর পথভ্রষ্ট হবার একটা প্রবণতা তো রাজনীতির লোকেদের মধ্যেও প্রবলভাবে রয়েছে। মানে এই যে বললাম এই মুহূর্তে সাহারায় যেরকম অসংখ্য মানুষ ঘুরে বেড়াচ্ছেন দিকভ্রষ্ট হয়ে, তার মধ্যে কিছু রাজনীতিকও খুঁজে পেয়ে যেতে পারে।
অন্তত আমাদের এখানে তো এরকম রাজনীতিক বেশ কিছু আছি, আপনারা খুঁজে পাবেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের সুবিধার জন্য বলি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথাই একটু ভেবে দেখুন। মিতালি বাগকে কটূক্তি করার অভিযোগে পুরো বাদল অধিবেশনের জন্য তিনি সাসপেন্ড হয়ে গেছেন। রীতিমতো ভোটাভুটি করে তাকে লোকসভা থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার। এবার প্রশ্ন হচ্ছে, এমন একটা সময়ে তিনি সাসপেন্ড হলেন যখন ওই সংসদের মধ্যে তার ভূমিকাটা গুরুত্বপূর্ণ ছিল। খেয়াল করে দেখুন, সংসদের মধ্যে ওই তৃণমূলেরই একটা অংশ যারা এনসিপিআই হয়ে গেছে, তাদের সঙ্গে তাদের একটা যে বাদানুবাদ হওয়া বা তাদের বিরোধিতা করা, সেটার একটা জায়গা ছিল। নিটের প্রশ্নপত্র ফাঁসের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওখানে সরকারকে চাপে ফেলার একটা জায়গা তো বিরোধীদের চেষ্টা চলছে। তো সেখানে তার বিরোধীদেরই একজন হিসেবে তার সেখানে সহযোগিতা বা তার সেখানে যুক্ত থাকার দরকার ছিল। আজকেও যখন এই ইস্যুতে বিরোধী সাংসদরা এক কাট্টা হয়ে সরকার পক্ষকে চেপে ধরতে শুরু করেছেন, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফে এই ফাউলটা হলো কেন? কেন তিনি তৃণমূল থেকে এনসিপিআইতে যাওয়া মহিলা সাংসদের উদ্দেশ্যে করে এরকমভাবে কটূক্তি করলেন? হতে পারে তিনি প্রমাণ করতে চেয়েছেন তার থেকে বড় তৃণমূল লোকসভায় আর কেউ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যেটা করার সাহস দেখাতে পারবেন না, সেটা তিনি অক্লেশে করে দিতে পারেন। মিতালি বাগ বা কাকলি ঘোষ দস্তিদার বা শতাব্দী রায়দের মুখের ওপর দুটো অপ্রিয় সত্যি কথা বলে দেওয়ার কাজটা তিনি একদম সঠিকভাবে করতে পারেন, কিন্তু সেটা করতে গিয়ে তিনি তো দুটো কাজ করে ফেললেন। এক, নিট নিয়ে বিরোধীদের আক্রমণটা যখন জোরদার হচ্ছিল তখন তিনি সেটাকে প্রথমভ্রষ্ট করে ফেললেন, এবং দ্বিতীয়ত ফের তিনি প্রমাণ করলেন মহিলাদের সম্মান করার ক্ষেত্রে তার বিরুদ্ধে বারবার যে অভিযোগ ওঠে, বারবার যা রটে, তার কিছুটা হয়তো বটে। কারণ এই অভিযোগকে তো সংসদের স্পিকার তিনি স্বীকৃতি দিয়েছেন, এবং সেই জন্যেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, শাস্তি পেয়েছেন, তিনি সাসপেন্ড হয়েছেন। এর আগে মহুয়া মৈত্রকে একাধিকবার অসম্মান করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, যদিও এখন অদ্ভুতভাবে মহুয়া মৈত্র এবং তিনি খুব কাছাকাছি থাকছেন। অদ্ভুত একটা বোঝাপড়া তৈরি হয়ে গেছে আর কি পরিস্থিতি। রাজনীতিতে অবশ্য এই জিনিসটা খুব স্বাভাবিক। যদি মমতার সঙ্গে যারা এতদিন ছায়ার মতো লেগেছিলেন তারা বেরিয়ে এসে ঋতব্রতর ছায়া হয়ে যেতে পারেন, তাহলে এই কল্যাণ আর মহুয়া তারা তো এখনও এক পক্ষেই আছেন, সেই অর্থে এক শিবিরেই আছেন। এই মুহূর্তে এটা কিন্তু খুব বড় প্রশ্ন। মানে রাজনীতিতে এতদিন আমরা দল জানতাম, এখন শিবির ব্যাপারটা চলছে, কে কোন শিবিরে আছেন আর কি। তো সেক্ষেত্রে তারা তো এক শিবিরে আছেন, এবং সত্যি কথা তো আছেন কি, হ্যাঁ তারা তো শিবরাত্রির সলতের মতো টিম করছেন। একটা অদ্ভুত বোঝাপড়া কিন্তু দুজনের মধ্যে এখন টের পাওয়া যাচ্ছে, জানেন তো। যদিও আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড হওয়ার পর তাকে সবার সঙ্গেই খুব গভীর আলোচনা করতে দেখা গেছে, মানে সচরাচর যাদের তাদের বিরোধী বলে জানি আর কি, মানে এক মহুয়া মৈত্র, আরেকজন শ্রমিক ভট্টাচার্য। কিন্তু সে যাই হোক, হ্যাঁ তিনি সবই লোকে যেরকম ভাবে তিনি যে অন্যরকম ভাবেন সেটা তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতি পদে সেটাকে প্রমাণ করে দেন। এমনকি ওই কালকে শহীদ স্মরণের অনুষ্ঠানেও তো করে দিয়েছেন, কি কেলেঙ্কারি সেটাকে নিয়ে। তবুও সত্যিটাকে তো অস্বীকার করা যাচ্ছে না। সত্যিটা কি, গত বছর দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে ডেপুটেশন দিতে গিয়েছিলেন তৃণমূলের সাংসদরা, তখন প্রকাশ্যেই মহুয়াকে উদ্দেশ্য করে কুকথা বলতে শোনা গেছিল কল্যাণকে। সে বিষয়টা থানা পুলিশ অবধি গড়াবে এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মহুয়া মৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগও করেছিলেন। শ্রীরামপুরের ভোটাররা তো দেখছেন যে তারা এমন একজন সাংসদ নির্বাচিত করেছেন যিনি বারবার মহিলাদের অসম্মান করেন, এবং যার জন্য তাকে রীতিমতো ভোটাভুটি করে সাসপেন্ড করা হয়। এবার সাংসদ যদি সাসপেন্ডই থাকবেন, তাহলে সংসদে মানুষের কথাটা তুলবেন কখন? এটা কি শ্রীরামপুর লোকসভার মানুষজনকে ভাবতে বাধ্য করছেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়? See you tomorrow. We'll see you tomorrow. Today is not the last day. तो हमको इधर सस्पेंड करके क्या करेगा? घर से सर निकलने नहीं सकता है। উনি নারী বিদ্বেষী এবং বারংবার উনি মহিলাদেরকে কখনো সদনের ভিতরে কখনো পার্লামেন্টের বাইরে
অসম্মান করেন, গালিগালাজ করেন। আজকেও তার অন্যথা হয়নি। কমপ্লেন জমা দেওয়া হয়েছিল মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে, সেই জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রত্যেকটা মহিলার সঙ্গেই খারাপ ব্যবহার করে, সেটা আমি নয়, সব মহিলারা জানে। আমার মনে হয় যে ওনার মানে মানসিক ট্রিটমেন্টের দরকার, মানে কাউন্সেলিং দরকার। এটা খারাপভাবে বলছি না, এটা ভালোভাবেই বলছি। এটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যেভাবে স্পিকার সাসপেন্ড করেছেন, এটা চূড়ান্ত অগণতান্ত্রিক, যেখানে বেঈমানগুলোকে প্রোটেকশন দিচ্ছে স্পিকাররা। লোকসভাতেও যা, বিধানসভাতেও তাই। তো বেশ করে যোগে কি করবে, পুজো করবে নাকি? উনি লোকসভার ভেতরে কিত খেলবেন, হ্যাঁ, অভিজিৎ গাঙ্গুলিকে বোতল ভেঙে, গ্লাস ভেঙে মারতে যাবেন। হ্যাঁ, লোকসভায় মেটাল ডিক্টেটর আছে কিনা জানি না, এবার তো এদের জন্য অ্যালকোহল ডিক্টেটরও লাগানোর কথা নিয়ে আলোচনা হচ্ছিল, শুনছিলাম। দেখুন, সজল ঘোষ মনে করিয়ে দিলেন কথাটা, তাই জন্য বললাম এটা কিন্তু ঘটনা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা অসাধারণ একটা মানে পারদর্শিতা রয়েছে, ঠিক প্রয়োজনের মুহূর্তে যে জায়গাটায় তাকে দরকার সেই জায়গার থেকে বেরিয়ে যাওয়াটা। বিভিন্ন কারণে বেরিয়ে যান, এক্ষেত্রে সাসপেন্ড হয়ে বেরিয়েছেন। কিন্তু সত্যিই তো যখন ওই ওয়াক অফের সংশোধনী বিলটা এসছিল, সেটাকে নিয়ে যখন পার্লামেন্টারি কমিটিতে আলোচনা হচ্ছে, যেখানটা মমতা বন্দ্যোপাধ্যায় তখনও ক্ষমতায়, তিনি এখানে ওটাকে কিছুতেই লাগু করতে দেবেন না বলে এখানে জানাচ্ছেন লোকজনকে, এবং তার প্রতিনিধি হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব হচ্ছে ওইখানে লড়াই করে বিষয়টাকে আটকে রাখা। তো তিনি তার বদলে ওই কেটে কুটে রক্তারক্তি কাণ্ড করে, সে তো দেখলেন রক্ত ঝরতে বেরিয়ে গেলেন। দেখুন, যথারীতি বিলটা যেখানে যেভাবে পাশ হয়ে যাবার হয়ে গেছে। তো যাই হোক, কুণাল ঘোষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সমর্থন যেটা করলেন, এটা কিন্তু তার বাধ্যবাধকতা, এবং অদ্ভুত তাদের মধ্যে আজকে মিল আছে এটা বলতে হবে। কারণ আজকে তিনিও বিধানসভা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড হয়েছেন, তাহলে তিনি আর কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে অন্যরকম বলবেন? এবার দুজনেরই কারণটা তো এক। বিধানসভায় কুণাল ঘোষও তো কালীঘাট বিরোধী তৃণমূলের সঙ্গে, মানে ঋতব্রত তৃণমূলের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন। ফলে এক্ষেত্রে অন্তত এক যাত্রায় পৃথক ফল হয়নি, এক যাত্রায় একই ফল হয়েছে, দুজনেই সাসপেন্ড হয়ে গেছে। তো ফলে দুজনের জন্য সমব্যথী। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এত সহজে আপনারা ভাববেন না যে উনি কিন্তু হাল ছেড়ে দেন, এটা ভাবতে পারবেন। ভেতরে থাকছেন না, কিন্তু সাসপেন্ড হওয়ার প্রতিবাদে আগামীকাল থেকে তিনি সংসদ চত্বরে ধর্নায় বসতে চলেছেন। এবার এটাও কিন্তু তার বাধ্যবাধকতা, সেই বাধ্যবাধকতা যেখান থেকে কুণাল ঘোষ বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজনের মতো করে এগোতে চাইছেন। আসলে এগোতে চাইছেন বা চলছেন, শেষ পর্যন্ত কোনো গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে তারাও সাহারার বুকে হাঁটছেন। কেন বলছি? 21শে জুলাইয়ের মঞ্চে কালীঘাটপন্থী তৃণমূলকে তো নিজেই দিকভ্রষ্ট করে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কোন দিকে বা তিনি কি করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন কি না, থাকলে কেন মঞ্চের থেকে নেমে গেলেন, আর মঞ্চের থেকেই যদি নেমে গেলেন দল থেকেই বেরিয়ে যাবেন কি না, এই সংশয় তো তিনি কালীঘাটপন্থীদের মনে ঢুকিয়ে দিচ্ছেন, সবাইকেই এই বিভ্রান্তিতে রেখেছেন। ফলে গোড়াটাই যদি বিভ্রান্ত হয়ে যায়, দিকভ্রষ্ট হয়ে যায়, তাহলে আগারা তো এমনিতেই দিকভ্রষ্ট হবে। তার কথাবার্তায় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও না উদ্ভ্রান্ত হয়ে পড়েন, বলেও তাকে দোষ দেওয়া যাবে না। গতকাল ওই বক্তৃতার মাঝে থামিয়ে দেওয়াটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু নিতে পারেন। গতকাল ওই মঞ্চের ওপর তিনি যেভাবে সরব হয়েছিলেন আপনাদের দেখিয়েছিলাম, কারণ TV9 বাংলার ক্যামেরার সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় যা নয় তাই বলেছিলেন। ওই দল যখন টুকরো তখন অভিষেক ভয় বেরোচ্ছেন না, আর তিনি জেলায় দল বাঁচাতে সফর করছেন। অথচ অভিষেককে তুষ্ট করতেই গতকাল নাকি তার ভাষণ মাঝপথে থামিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিযোগ তো তিনি তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিষেক প্রীতি তিনি যে নিতে পারছেন না, কারণ দুঃসময়ে যিনি একা কুম্ভের মতো দলকে আগলাচ্ছেন তারই তো বলার দিন, অথচ সেই দিনেই তাকে থামতে হলো। কিন্তু ঘটনা হচ্ছে যে সময়টায় তার দল একটু দিকভ্রষ্ট লাগছে, কারণ অলরেডি দল থেকে একদল বেরিয়ে গেছেন, সাংসদরা বেরিয়ে গেছেন, কোন দিকে কে যাবেন কিছু বোঝা যাচ্ছে না। যিনি আজকে পাশে বসে আছেন কল্যাণের মতো, তিনি হঠাৎ উঠে চলে যাবেন কিনা সেটা বোঝা যাচ্ছে না।
সেই সময়টাই বেছে নিয়েছেন কল্যাণ এই কথাগুলো বলার জন্য। এই যে সুনির্দিষ্টভাবে বক্তব্যগুলো তিনি সাম্প্রতিককালে রাখছেন, এই বিভ্রান্তকর দিগ্ভ্রষ্ট পরিস্থিতিতে যখন দল দিগ্ভ্রষ্ট অবস্থায় রয়েছে, সে কথাগুলো কিন্তু দল যখন একটা সুনির্দিষ্ট লক্ষ্যে যাচ্ছিল তখন কিন্তু বলেন। দেখ, এটা ক্লিশেড হয়ে গেছে, অন্তত তৃণমূলের বিধায়ক সাংসদদের ক্ষেত্রে এই কথাটা, প্রশ্নটা তোলাটা ক্লিশেড হয়ে গেছে। বা আরও একটু যদি প্রেক্ষাপটটা বড় করেন, রাজনৈতিক নেতাদের জন্য এই কথাটা তোলাটা ক্লিশেড হয়ে গেছে। এটা নতুন করে আলোচনা করে লাভ নেই। কিন্তু একটা লাভ আপনার আমার আছে, এটা ঘটনা। আমরা বহু ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রেই সব ভেতরের খবর তো সবসময় সাধারণ মানুষ জানতে পারি না, কিন্তু মাঝে মধ্যে রাজনৈতিক নেতাদের কল্যাণে কোট আনকোট আমরা জেনে যাই। ঠিক যেমন এখন জানতে পারলাম এতদিন পর আরজি কর আন্দোলনের সময় তৃণমূলের একাংশই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল এবং তিনি প্রায় একাই লড়াই করেছিলেন, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় এখন তাকে অস্বীকার করছেন। এবার যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়, অল্প কয়েকদিনের ব্যবধানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ করলেন, এটা যে কোনো দলের ক্ষেত্রে, যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা শৃঙ্খলা ভঙ্গের শামিল, এটা নিয়ে কোনো সংশয় নেই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কী করবেন? তার তো মনে হচ্ছে ছুঁচো গেলার মতো অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছেঁচে দিচ্ছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ছেঁটে ফেলা তো দূরের কথা, শোকজও করতে পারলেন না। অন্তত এখন যখন আপনাদের সঙ্গে সেই কথাগুলো বলছি যেগুলো না বললেই নয়, তখনও তো এরকম কোনো খবর আমরা পাইনি। অথচ আগে কথায় কথায় দল বিরোধী কাজের অভিযোগে তৃণমূল থেকে একাধিক নেতা বা নেত্রী সাসপেন্ড হয়েছেন, তখন তো দ্বিধা ছিল না। মানে ক্ষমতা ছিল ততদিন যাবতীয় কিছু ঠিকঠাক ছিল আর কি, এখন পুরোটাই দিকভ্রষ্ট। আমি শুরু করার পরই কিছুক্ষণ পর অভিষেক এলো, সারা মঞ্চ ঘুরে বেড়ালো, হাততালি কুড়ালো। একটা বক্তৃতা দেওয়ার সময় ওভাবে ঘুরতেও নেই, সেটাও একটা নর্মাল কাটছি। দিদি খুব অত্যন্ত অসম্মানজনকভাবে আমাকে বললো, 1 ঘন্টার ওপর বক্তৃতা দিচ্ছ, ভীষণ অসম্মানজনকভাবে। তো আমি বললাম, আমি আপনাকে এইসব কথা কে কানে দেয়? পাশে তখন অভিষেক আর শোভনদেব বসে রয়েছে। এইরকমভাবে পাবলিক হিউম্যানিটি তো ভালো লাগে না দিনের পর দিন। দিদিকে এও বলেছি, যাদের আপনার যত নেতা আছে না এখানে, যাদের বক্তৃতা দিয়েছেন, তাদের একটাও গত 2 মাস 2.5 মাসে যায়নি কোথাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত বড় লিডার, তো 2 মাস 2.5 মাস ঘুরলো না কেন? আর দিদির অত ঘন বিরক্ত হলে হবে না। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদির বিরক্তের কারণ হয়, তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো, শুধু অভিষেক নিয়ে থাকুক দিদি। তাহলে বাংলার কোটি কোটি মানুষ আর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছে। কোনো রক্তের সম্পর্কের লোকের জন্য মমতা দি বাংলার নেত্রী হননি। সব মিলে একটা বড় ক্ষতি হয়ে গিয়েছে দলের, এখন সকলেই এটা উপলব্ধি করতে পারছে। কল্যাণের যদি এই উপলব্ধি এসে থাকে তাহলে সেটা ভালো। যারা মমতা দি আর কল্যাণদার মধ্যে ঢুকতে চাইবে কোনো একটা দুটো সংলাপ নিয়ে, অকারণ ঢুকছেন। 2 দিন বাদে দেখবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন। একটা সাদা কাগজ দিন, সাদা কাগজ কেউ দিন, আমি সই করে দিচ্ছি। মমতা দিদির জন্য লড়াই করতে আমি প্রস্তুত আছি, কিন্তু দিদিকেও বুঝতে হবে বাস্তবটা কি। দিদি যদি এখনো না বুঝতে চায়, তাহলে দিদি দল তৈরি করেছে, দিদি দল শেষ করবে, আর কিছু বলার নেই আমার। মমতা বন্দ্যোপাধ্যায় আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঢোকা পাগল কেউ ঢুকলে তো নিজেদের তালগোল পাকিয়ে যাবে, কোন দিকে আপনি চলে যাবেন আপনিও দেখবেন সাহারায় হাঁটছেন, কোথায় হাঁটছেন কেন হাঁটছেন কিছু জানেন না, শুধু ছোঁয়াটা লাগলেই হলো। মানে তৃণমূল এখন গোটাটাই কিন্তু ওরকমই অবস্থা। এই যে এনসিপিআইতে যারা গেছেন, তৃণমূল থেকেই তো গেছেন, তৃণমূলেরই তো, এবং খাতায় কলমে এখনও হয়তো দেখা যাবে তৃণমূলই আছেন, কারণ এনসিপিআইকে তো এখনও সেইভাবে স্বীকৃতি দিয়ে দিতে পারেনি স্পিকার, যার জন্য তাদের এনডিএতে যোগ দেওয়াও হয়নি। প্রধানমন্ত্রীর এনডিএ বৈঠকে তারা ডাকও পাননি। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা এমনকি আলাদা বসার জায়গা পর্যন্ত পাননি।
শুধু তাদের জায়গাটা একটু এগিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু বসছেন সেখানে যেখানে ওই তৃণমূলের সাংসদরা বসতেন। মোদ্দা কথা, তারাও তো লক্ষ্যটাতেই পৌঁছতে পারছেন না। এই 20 জন যারা এনসিপিআইতে যাচ্ছিল, তাদের সাংসদ পদের বৈধতা নিয়ে একদিকে যেরকম তৃণমূল প্রশ্ন তুলে দিয়েছে, অন্যদিকে স্পিকারও তো আইনি সমস্ত আঁট ঘাট বেঁধে সমস্ত দিকটা দেখে তবেই এনসিপিআইকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে চাইছেন। সেটা সম্পর্কে যতক্ষণ তিনি সুনিশ্চিত হতে পারছেন না, দিতে পারছেন না। মানে সোজা কথা, এটা পরিষ্কার হয়ে গেছে যে সংসদীয় রীতি মেনে কোনো রকম বিতর্ক তৈরি না করে যেটা হবে সেটাই তারা করতে চাইছেন। দেখুন, তার মানে এটা ধরতে হবে যে চারপাশে এটা 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 সেই চাণক্য নীতির মধ্যে পড়ে, জানেন তো। যখন পরিস্থিতি আস্তে আস্তে একটু প্রতিকূল মনে হবে কোনো একটা জায়গায়, তখন একসঙ্গে একাধিক ফ্রন্ট না খুলতে, মানে একাধিক দিকে যুদ্ধ না লাগাতে রাজাদের পরামর্শ দিয়েছিলেন চাণক্য। একটা তো ফলে একটা বিতর্ক তো বেঁধেছে, এখন চলছে। এই ছোটোখাটো জিনিসগুলোকে তার মধ্যে আর ওই আলাদা করে বোঝার ওপর শাঁখের আটির মতো না বসালেই চলে, এটা ভাবছে বিজেপি। এটা খুব পরিষ্কার। কিন্তু এর সঙ্গে রটনাটাও চলছে, এই জল্পনাটাও চলছে যে জিনিসটা দরকার সেটা তো বাস্তব, সেটা হচ্ছে সংখ্যা। কারণ ওই সংখ্যাগুলোই তবেই তো ওই বিভিন্ন বিল টিলগুলো পাস করানোর ক্ষেত্রে কাজে লাগবে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে সাপও মরবে, লাঠিও ভাঙবে না, এই রকম একটা ফর্মুলা কি হতে পারে? খুব সিম্পল, সহজ। যদি তাদের সরাসরি এই 20 জনকে বিজেপিতেই যোগ করিয়ে নেওয়া যায়। এবার বলবেন যে বিজেপিতে যোগ করালে, বিজেপিতে যদি এরা যোগদান করেন তাহলে এমনিতে আইনগত কোনো বাধা নেই, দলবদল লাইন এক্ষেত্রে লাগু হবে না। কিন্তু লোকজন বলতেই পারবেন যে ছিছি, এই লোকগুলোকে নিল, যাদের বিরুদ্ধে এতদিন লড়াই ছিল, যাদের দুর্নীতির কথা বলেছিল, সেই লোকগুলোকে দলে নিয়ে নিল। আচ্ছা, একটা কথা বলুন, এই এনসিপিআইতে যদি এরা যান এবং এনসিপিআই হয়ে এনডিএতে যোগ দেন, তাহলেই কি এই কথাগুলো শুনতে হবে না? তা কথা যখন শুনতেই হবে, তখন যেটা করলে অন্তত অন্যদিকে ঝামেলা থাকবে না, যেখানে সেই বিষয়টার দিকে নজর দেওয়াটাই ভালো। মানে যেখানে সুনির্দিষ্ট লক্ষ্যটা তারা অন্তত দেখতে পাচ্ছেন, যে লক্ষ্যটা হচ্ছে শক্তি বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি, সেক্ষেত্রে অন্যদিকে ঝামেলা না বাড়িয়ে সরাসরি করে নেওয়াটাই ভালো। এই রাজনৈতিক নেতারা যে সমস্ত বিষয়গুলোর তোয়াক্কা করেন না, এটা মানুষজন বুঝে গেছে। এখন সত্যি কথা বলতে কি, এটা নিয়ে লোকজন আর কেউ ভাবেনও না। এবং এগুলোর ক্ষেত্রে যা যা বলার, সেটা তো ধরুন সুকান্ত মজুমদার, তিনি অনেক দিন আগেই সেই ইঙ্গিতটা দিয়ে দিয়েছিলেন যে তারা কোন জায়গাটায়, নিজেদের মনকেও তাদের তো বোঝাতে হয়েছে। এতদিন ধরে এদের সাথে লড়াই করেছিলেন, আজকে আয় বাবা কোলে আয় বলাটা তো খুব সহজ না। বলতে পারছেন কেন? কারণ তারাও মনে মনে নিজেদেরও আগে প্রথমে বলে নিয়েছেন আর কি। ওই বলে না যে আগে নিজেকে বোঝাতে হয়, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে নিজে আচরণটাকে ঠিক করে নিজে করে তারপর বাকিদের ক্ষেত্রে ব্যাপারটা বলতে হয়। তো তারা নিজেদের ক্ষেত্রে যুক্তিটা কিন্তু, নিজেদের বোঝানোর যুক্তিটা কিন্তু ঠিক করে ফেলেছেন। সেটা হচ্ছে যে দেখুন, দেশ আগে, দল পরে। সংখ্যাটা দরকার বিভিন্ন বিল টিলগুলোকে পেশ করার, পাস করার জন্য। এবার বিলগুলোকে দরকার দেশের ভালোর জন্য, দেশের মানুষের ভালোর জন্য। তো যেখানে দেশের আর দেশের মানুষের দশের ভালো হচ্ছে, সেখানে বাকি সব তো গৌণ। এটাই কিন্তু শেষ কথা। এবং এটার জন্যেই এনডিএতে ওই ভায়া মিডিয়া যদি না নেওয়া যায়, তাহলে সরাসরি ওই বিজেপিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়দের নিয়ে নেওয়ার যে জল্পনাটা চারপাশে ছড়িয়েছে, সেটাকে কোনোভাবেই জল্পনা বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিচের তলায় কেউ আসবে না, শিলিগুড়িতে কাউকে নেব না, উপরতলায় আসতে পারে বলতে বলেছি আমি আগেই, যেটা এখনও বলছি, দেশের স্বার্থে মহিলা সংরক্ষণ বেশি জরুরি। আমরা অনেক সময় দেশের বড় স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিতে হয়। কারণ বিজেপির নীতি হচ্ছে কান্ট্রি ফার্স্ট, পার্টি সেকেন্ড।
আমরা জানি পার্টিতে হয়তো সাময়িকভাবে এতে বিজেপির ক্ষতি হবে, পশ্চিমবঙ্গে কিছু মানুষ বিক্ষুব্ধ হবে, কিন্তু দেশ আগে তারপরে পার্টি। আচ্ছা, এরকম একটা দল থেকে যাদের নেওয়া হয়, মানে একটা দল থেকে যারা আরেকটা দলে যান, এই যেরকম আফ্রিকার মানুষজন যারা ওই সাহারা মরুভূমির মতো বিস্তীর্ণ অঞ্চল পার করে ওই প্রতিকূলতার মধ্যে দিয়ে দীর্ঘ পথ হেঁটে তারা একটা অন্য দেশে গিয়ে পৌঁছন, সেখানে তাদের পরিচয় তো রিফিউজি হয়। এবার সেই তাদের সম্পর্কে যে দেশটায় যায় তাদের কি মনোভাব হয়? তারাও কি ওরকম ওই যেটাতে দেশের লাভ, দশের লাভ, সেটাই নিশ্চয়ই দেখেন। এই যে ওখানে এই উইলিয়ামসের ক্ষেত্রে বা ধরুন ইয়ামালের ক্ষেত্রে এই ধরনের, বা যদি ফ্রান্সে অতীতে যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল জিদান টিদান, প্রত্যেকের ক্ষেত্রেই সবার ক্ষেত্রেই কিন্তু এই অভিবাসীদের জায়গা দেওয়ার সিদ্ধান্তটা সেখানকার সরকার অনেক ভেবেচিন্তে নিয়েছিলেন এবং এটা মাথায় রেখেই নিয়েছিলেন যে একবার জায়গা দিলে তারপর কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওই ভুল হয়ে গেছে এটা ভেবে পিছিয়ে আসার কোনো জায়গা থাকবে না, কারণ ততক্ষণে বহিরাগতরা সিস্টেমের অংশ হয়ে যায়। এবার বহিরাগতটা সবসময় কি এই ইয়ামাল বা আপনার উইলিয়ামসদের মতো বা জিদানের মতো এত লাভজনক হয়? বাইরের থেকে ঢোকা কিছু কিছু জিনিস কিন্তু মাঝে মধ্যে ক্ষতিকারকও হয়। কেন বলছি? দেখুন, শরীরে ঢুকে পড়তে পারলে তারা কিন্তু পাকাপোক্ত জায়গা করে নেয় বাইরের থেকে ঢোকা বিভিন্ন জিনিসপত্র, যেমন ধরুন প্লাস্টিকের কণা। মানুষ না হয় সেই প্লাস্টিক চেনে, কিন্তু বন্যপ্রাণী তাদের কাছে তো গোটা বিষয়টা একদম নতুন। না বুঝে যদি একবার খেয়ে ফেলে না, তাহলে প্লাস্টিক কিন্তু তাদের মৃত্যুর কারণ হয়ে যেতে পারে, এবং সেটাই তো হয়। সুন্দরবনে আমরা এতদিন ধরে জানতাম যে সব থেকে বড় বিপদ হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য কেটে কেটে সাফ করে দিচ্ছে, জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে, চোরা শিকারি, এগুলো আমরা শুনতাম। এখন বোঝা যাচ্ছে যে সুন্দরবনের আরেকটা বিপদের নাম হচ্ছে প্লাস্টিক। সুন্দরবনে মৃত ডলফিন, কচ্ছপ, কুমিরের পেটে প্লাস্টিক পেয়েছেন বিজ্ঞানীরা, কিন্তু এবার প্লাস্টিকের বোতলের সামনে বাঘের ছবি দেখা গেছে। বিজ্ঞানীরা কি মনে করছেন জানেন? বাঘের পেটে যদি এই প্লাস্টিক চলে যায় তবে কিন্তু বাঘের মৃত্যু হতে পারে। দেখা যাচ্ছে বাইরের থেকে যাওয়া জিনিস থেকেই বিপদ বাড়ছে বাঘের। বাঁচার একটাই উপায়, বেঁচে খাওয়া। কিন্তু তাহলে তো ওই সোনারকেল্লার লালমোহন বাবুর স্টাইলে যে কেউ প্রশ্নটা করতেই পারেন যে বাঘ কি প্লাস্টিক বেঁচে খায়? নিশ্চয়ই না, কারণ ওদের সিলেবাসের মধ্যে ওটা পড়ে না। প্রকৃতি তো প্লাস্টিককে ওদের খাদ্য সম্ভারের মধ্যে রাখেননি, খাদ্যর মধ্যে কি করে সেটা পড়বে। তাই কাজটা, এই দায়িত্বটা, সেটা কিন্তু মানুষকেই পালন করতে হবে। সেটাও কিন্তু দেশ আর দশের জন্য, যার জন্যে দরকার প্লাস্টিক মুক্ত সুন্দরবন। কথায় বলে যেখানে বাঘের ভয়, কিন্তু এবারে নিজের আস্তানাতেই ভয়ে পেয়ে যাওয়ার কথা রয়্যাল বেঙ্গল টাইগারের। ভয়ের কারণ এই একটাই ছবি। সুন্দরবনের গভীর জঙ্গলে প্লাস্টিকের বোতল দেখে থমকে দাঁড়ায় রয়্যাল বেঙ্গল টাইগার। যে দক্ষিণ রায়কে দেখতে দেশ বিদেশের পর্যটক বাংলার বাদাবনে ছুটে আসেন, সেই বাঘ নিজেই কিনা এবার চমকে উঠছে মানুষের ফেলে যাওয়া জিনিস দেখতে পেয়ে। সুন্দরবনের গভীর জঙ্গলে দোবাকি ক্যাম্পের কাছে ম্যানগ্রোভের জঙ্গলের এই ছবিটা কিন্তু বন্যপ্রাণ বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। উদ্বেগের সবচাইতে বড় কারণ অবশ্যই প্লাস্টিক। এর আগেও বিভিন্ন সময় সুন্দরবনে মৃত ডলফিন, কচ্ছপ এবং কুমিরের পেটে ম্যাক্রো ও মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে। বর্তমানে সুন্দরবনে ভারতে থাকা অংশে প্রায় 105 থেকে 110টি রয়্যাল বেঙ্গল টাইগার আছে। পরিবেশবিদদের আশঙ্কা, আগামী দিনে যদি বাঘের পেটেও এই প্লাস্টিক চলে যায় তবে বাঘেরও মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এখন প্রশ্ন হলো, সুন্দরবনের এত গভীর জঙ্গলে প্লাস্টিক আসছে কোথা থেকে? উত্তর খুঁজতে গিয়ে আবার চমকে ওঠার পালা। গোসাবা বাজার সংলগ্ন ম্যানগ্রোভের জঙ্গলে বিদ্যাধরীর জলে ভাসছে লক্ষ লক্ষ প্লাস্টিক। জোয়ার এবং ভাটার টানে যে প্লাস্টিক পৌঁছে যাচ্ছে সুন্দরবনের প্রতিটি কোণায়।
প্লাস্টিকটা আসছে কোথা থেকে। দেখুন আমরা সরাসরি সেই জিনিস আজকে আপনাদেরকে দেখাবো TV9 বাংলার ক্যামেরার মাধ্যমে এক্সক্লুসিভ। দেখুন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্লাস্টিকের স্তূপ, এখানে একটা আবর্জনার স্তূপ তৈরি হয়েছে এবং এই প্লাস্টিক সরাসরি জোয়ার ভাটার মাধ্যমে কিন্তু সুন্দরবনের এক দ্বীপ থেকে অন্য দ্বীপ এবং সুন্দরবন টাইগার রিজার্ভের মধ্যে কিন্তু প্রবেশ করছে। সুন্দরবনের অনেক খাঁড়িতেই এভাবে প্লাস্টিকের জঞ্জাল ভাসছে। স্থানীয় মানুষের অভিযোগ 5,000 টাকা পর্যন্ত জরিমানার ব্যবস্থা থাকলেও গত 10 বছরে ছবিটা বদলাতে পারা যায়নি। 10 বছর ধরে হ্যাঁ, কি চাইছেন আপনি? পরিষ্কার হোক, নতুন সরকার এসছে যদি পরিষ্কার হয় ভালো হবে। প্লাস্টিকের জলের বোতল, খাবার প্লেট বা যে কোনো যাবতীয় প্লাস্টিকে যা হয় কোনো কিছু ফেলা আমাদের নিয়ম থাকে না, ফেললেই ফাইন ধরা হয়। সুন্দরবনকে প্লাস্টিক মুক্ত করতে হবে, অথচ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় কোনো পরিকাঠামোই তৈরি হয়নি বলে অভিযোগ, যার ফলে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কার্যত প্লাস্টিকের এক বিশাল ডাস্টবিনে পরিণত হতে চলেছে। প্লাস্টিক বোতল দেখে থমকে যাওয়া বাঘের ছবি কিন্তু বিপদ ঘণ্টিটা বাজিয়ে দিল। এক বাঘ থেকে আরেক বাঘের গল্পে বলি আপনাদের। বিশ্বকাপ ফাইনাল শেষ হয়ে যাওয়ার পর ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা যখন হচ্ছিল, দেখেছেন? অনেকেই দেখিনি আমরা হয়তো প্রথমে, কারণ এমনিতেই অনেক রাত হয়ে গেছিল। তারপর যা হয় আর কি, অধিকাংশ বাঙালি তারা তো হয় আর্জেন্টিনা নয় ব্রাজিলের সাপোর্টার, ফলে কারোরই কেউ ওখানে কোনো ব্রাজিল তো নেই আর আর্জেন্টিনার সাফল্য নেই, সুতরাং তো কোনো কথাই নেই, টিভি বন্ধ করে ঘুমোতে চলে গেছিলেন। কিন্তু যদি সেলিব্রেশনটা দেখতেন, ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা দেখতেন, তাহলে কিন্তু আপনাদের চোখে এমন একটা ছবি পড়তো যে ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটার মধ্যে খেলা নেই, খেলার বাইরে অনেক কিছু অনেক বেশি করে আছে। ডোনাল্ড ট্রাম্প যে মুহূর্তে মাঠে ঢুকেছিলেন ওই পুরস্কার দেওয়ার জন্য, সেই মুহূর্তে গ্যালারির থেকে শুরু হয়েছিল ধিক্কার জানানো চিৎকার বা সমবেত হায় হায় ধ্বনি, বুলি করা যাকে বলে আর কি, একটা বিভৎস একটা আওয়াজ। ওই মিটিং মিছিল থেকে স্লোগানের যেরকম আওয়াজ হয় অনেকটা সেরকম। এবার এইটার থেকেও বড় গুরুত্বপূর্ণ ঘটনাটা কি জানেন? আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো, তিনি যখন ওই মেডেল পরার জন্য পোডিয়ামে উঠলেন, প্রেসিডেন্টের কাছ থেকে, ফিফা প্রেসিডেন্টের কাছ থেকে মেডেল তো নিলেন, কিন্তু তার সাথে হ্যান্ডশেকও করলেন, কিন্তু পাশে দাঁড়ানো ডোনাল্ড ট্রাম্পের সাথে হ্যান্ডশেক না করেই বেরিয়ে গেলেন। রোমেরো নিজে কিছু বলেননি, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে দুনিয়া বলছে যে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তিনি ইচ্ছে করে করমর্দন করাটা এড়িয়ে গেছেন, করমর্দন করেননি। কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি বিশ্বকাপ শুরুর আগে খেলার সঙ্গে টেনে এনেছিলেন রাজনীতি, শেষ দিনে তার জবাব পেলেন। এই রোমেরোর কথাটা বললাম না, রোমেরোরাই কিন্তু এর আগেও খেলার মাঠে আরও একটা রাজনৈতিক বার্তা দিয়েছিলেন। ইংল্যান্ডকে হারানোর পর যে মাঠের মধ্যে তারা ব্যানারটা তুলে ধরেছিলেন, তাতে ফকল্যান্ড আমাদের, সেটা লেখা ছিল। এবার ঘটনাচক্রে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে দীর্ঘদিনের ওই সংঘাত অতীতে ওই ফকল্যান্ডকে কেন্দ্র করে, এটা তো আপনারা জানেন। সেই বার্তাটাই এতদিন পরে আবার খেলার মাঠে তুলে ধরেছেন রোমেরোরা। আবার এর সঙ্গে আবার সম্পূর্ণ উলট পুরাণের বিষয়টা হচ্ছে, এই রোমেরো তো টটেনহামে খেলেন, কিন্তু ভবিষ্যতে আর খেলতে পারবেন কি না সন্দেহ। কারণ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ওই যে তারা ফকল্যান্ড আমাদের লেখা ব্যানারটা তুলে ধরেছিলেন, এটা ব্রিটিশদের সহ্য হয়নি। তাই জন্য তারা ঠিক করেছেন যে আমাদের খাবে, আমাদের পড়বে, আমাদের গালও দেবে, আমাদের জায়গাও নেবে, দখল করা জায়গাও নেবে, এটা হতে পারে না। সুতরাং ইংলিশ প্রিমিয়ার লিগে যাতে আর তারা না খেলতে পারেন আর্জেন্টিনার ফুটবলাররা, সেইটা তারা চেষ্টা করছেন। এবার এর মধ্যেও আবার কেউ কেউ তাদের নতুন যে প্রধানমন্ত্রী হয়েছেন অ্যান্ডি বার্নহাম, তার হাত দেখতে পাচ্ছেন। রাজনীতিক তো এটা হতেই পারে যে তিনি একটা এইরকম বিষয়কে ইস্যু করে সদ্য দায়িত্ব নিয়েছেন, চারপাশে বিবিধ রকম সমস্যা, এর মাঝখানে যদি একবার জাতীয়তাবোধকে উস্কে দেওয়া যায়, তাহলে অন্তত নিজের পিঠটা বেঁচে যাবে কিছুদিনের জন্য। সেটা কি করলেন তিনি? এটাই হচ্ছে মজাটা। কখন যে রাজনীতি যে কোনো জিনিসের মধ্যে ঢুকে পড়ে নিজের রাস্তা খুঁজে নেয়, এটা আপনি বুঝতেও পারবেন না। সেই জন্যেই আরেকবার
এই রাজনীতি যেভাবে সব কিছু জায়গায় ঠেলে ঠুলে ঢুকে পড়ে না, এমনকি ওই ডোনাল্ড ট্রাম্প, আপনাদের খেয়াল আছে যে যখন প্রাইজ দেওয়া হচ্ছিল তখনও ঢুকে পড়ে কোথায় চ্যাম্পিয়ন টিম নাচ করবে ট্রফি নিয়ে, তা না তিনি নিজে নাচছিলেন আর কি। শেষ পর্যন্ত ফিফা প্রেসিডেন্ট থেকে টেনে সরিয়ে তবে স্পেন একটু নাচানাচি করার জায়গা পেয়েছিল। তো এই রাজনীতিকদের কাছ থেকে জায়গা পাওয়াটা কিন্তু খুব মুশকিল। সুতরাং ওই শুরুতে বলছিলাম সাধু সাবধান, এই আন্দোলন কখন যে বেহাত হয়ে গেছে বা যাবে সেটা দেখে ভবিষ্যতে হয়তো হা হুতাশ করা ছাড়া আর কোনো কাজ থাকবে না।